সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন হুমায়ুন আহমেদ রচিত নিষাদ উপন্যাসটির দ্বিতীয় পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। আষাঢ় মাস, জলবায়ুর নিয়মকানুন পাল্টে গেছে। এক ফোঁটা বৃষ্টি নেই, সারাদিন ঝাঁঝা রোদ থাকে, রাতে ভ্যাপসা গরম, জীবন অতিষ্ঠ। আজ এই প্রথম বৃষ্টি বৃষ্টি ভাব দেখা দিয়েছে। আকাশ মেঘলা, রাজ্যের ব্যাঙ গলা ফুলিয়ে ডাকাডাকি করছে। তাদের উৎসাহ দেখে মনে হচ্ছে বৃষ্টি নামতে দেরি নেই। মিসির আলী কমলাপুরে তার ভাগ্নের বাড়িতে যাবেন বলে তৈরি হয়ে বসে আছেন। ব্যাঙের ডাক শুনে বেরুতে ভরসা পাচ্ছেন না। সঙ্গে ছাতা নেই, বৃষ্টি নামলে যন্ত্রণার মধ্যে পড়তে হবে। অবশ্যই বৃষ্টি যে হবেই এরকমও কোনো মনে করার কারণ নেই। নিম্ন শ্রেণীর কীট পতঙ্গ আবহাওয়ার খোঁজ খবর ভালো রাখলেও আজকাল তারাও ভুল করছে। তবে আজ বোধহয় ভুল করেনি। আকাশ ক্রমেই কালিবর্ণ হচ্ছে, বাতাস ছাড়তে শুরু করেছে। একমাত্র ভয়, বাতাস বোধহয় মেঘ উড়িয়ে নিয়ে যাবে। স্যার, আসবো? মিসির আলী চমকে তাকালেন। মুনির এসেছে। নিঃশব্দে দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়েছে। তার চেহারায় কোনো পরিবর্তন হয়নি, তবে খানিকটা রোগা হয়েছে। চুল ছোট ছোট করে ছাঁটা, চোখের নিচে কালি পড়েছে। ঘুমের অসুবিধা হলে এরকম হয়। ছেলেটি আবার বলল, স্যার, আসবো? এসেই তো পড়েছ, আবার জিজ্ঞেস করছো কেন? আমাকে চিনতে পারছেন? না পারার তো কোনো কারণ দেখছি না। তোমার নাম মুনির, ডাক নাম টুনু। তোমার ছোট বোনের নাম নুটু, ভালো নাম ফুলেশ্বরী। মুনির হেসে ফেলল। মিসির আলী বললেন, আমি ধরে নিয়েছিলাম তুমি আর আসবে না। প্রথমে এসেছিলে চৈত্র মাসের 20 তারিখে, আজ আষাঢ়ের 3য় দিন। মাঝখানে কটা মাস চলে গেছে। মুনির জবাব দিল না। টেবিলের উপর সিগারেটের প্যাকেটটা রাখল। আজও সে এক প্যাকেট বিদেশি সিগারেট নিয়ে এসেছে। মিসির আলী প্যাকেট খুলে সিগারেট ধরালেন। সিগারেট কেন আনা হলো, কি প্রয়োজন ছিল, এ জাতীয় সৌজন্যমূলক কথাবার্তায় গেলেন না। তার ভঙ্গি দেখে মনে হলো এতক্ষণ তিনি মুনিরের জন্যেই অপেক্ষা করছিলেন। আজও অন্ধকারে কথা বলবে, না বাতি জ্বালানো থাকবে? বাতি থাকুক। এতদিন আসুনি কেন? ইচ্ছে হয়নি। আজ আবার ইচ্ছে হলো? জি স্যার। খুব ভালো। চা খাবে? জি না। শুরু করো তাহলে। ছেলেটিকে আজ বেশ সুন্দর লাগছে। কেন লাগছে তা মিসির আলী ধরতে চেষ্টা করছেন, পারছেন না। ফ্ল্যানেলের শার্টের বদলে আজ তার গায়ে হালকা নীল রঙের একটা হাওয়াই শার্ট। শার্টটায় ছেলেটাকে খুব মানিয়েছে, এবং যে কোনো কারণেই হোক আজ তার মধ্যে দ্বিধার ভাব একেবারেই নেই। আচার আচরণ অত্যন্ত সহজ। মুনির। জি। বসে আছো কেন, আরম্ভ করো। মুনির সঙ্গে সঙ্গে শুরু করল না। প্রথম দিনের মতো মাথা নিচু করে বসে রইল। মিসির আলী তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন। ছেলেটির মধ্যে দ্বিধার কোনো ভাব নেই, তবু সে দেরি করছে। তার বক্তব্য হয়তো গুছিয়ে নিচ্ছে। এর অর্থ একটাই, ছেলেটির বক্তব্য খুব জোরালো নয়, গুছিয়ে নেবার প্রয়োজন আছে। মুনির নিচু গলায় কথা বলতে শুরু করল। প্রথম রাতে আপনাকে আমার বাবার মৃত্যুর কথা বলেছি। সেটা 12 বছর আগেকার কথা। এই 12 বছরে অনেক কিছুই হলো। বাবার সংসার পুরোপুরি ধ্বংস হয়ে গেল। বাবার মৃত্যুর পর দেখা গেল তার প্রচুর দেনা। যে জমির উপর বাড়ি বানিয়েছিলেন সেই জমির দামও তিনি পুরো দেননি। আমাদের আত্মীয় স্বজনরা প্রথম দিকে আমাদের দেখাশোনার জন্য অতিরিক্ত রকমের ব্যস্ততা দেখালেন। ফুলেশ্বরীর বিয়ে দিয়ে দিলেন মাত্র 13 বছর বয়সে। যুক্তি দিলেন ফুলেশ্বরীর বর সংসারের দায় দায়িত্ব কাঁধে নেবে, ঝড়ঝাপটা সামাল দেবে। ফুলেশ্বরী খুব কাঁদল, কেউ তার কোনো কথা শুনল না। এক ধনী ব্যবসায়ীর অপদার্থ জড়বুদ্ধি ছেলের সঙ্গে তার বিয়ে হলো। মুনির দম নেবার জন্য থামতেই মিসির আলী বললেন,
তোমার মার প্রসঙ্গে তো তুমি কিছু বলছো না। উনি কি দ্বিতীয়বার বিবাহ করেছিলেন? জি না, বাবার মৃত্যুর 2 বছরের মাথায় মা মারা যান। ও আচ্ছা, আপনি মার দ্বিতীয়বার বিয়ের কথা কেন জিজ্ঞেস করলেন? এমনি জিজ্ঞেস করছি, কোনো কারণ নেই বলেই মিসির আলী একটু লজ্জা পেলেন। কারণ ছাড়া এই পৃথিবীতে কিছুই ঘটে না, অথচ তিনি কারণের ব্যাপারটি অস্বীকার করলেন। তারপর কি হলো বলো? এই সময় আমার বাড়ি পালানোর রোগ হলো। টাকা পয়সা কিছু জোগাড় করতে পারলেই বাড়ি থেকে পালিয়ে যেতাম। টাকা পয়সা শেষ হলে আবার ফিরে আসতাম। বাড়ি পালানোর কারণে নানা ধরনের মানুষের সঙ্গে মেশবার আমার সুযোগ হয়েছে। কিছু কিছু অভিজ্ঞতা খুবই সুন্দর, আবার কিছু অভিজ্ঞতা ভয়ঙ্কর কুৎসিত। কিছুদিন একটা যাত্রা দলের সঙ্গে ছিলাম। আমার চেহারা ছিল খুব সুন্দর তখন। এ চেহারা সম্বল করে একটি নারী চরিত্রে অভিনয় করতাম। যদিও সেই যাত্রা দলে অনেকগুলি মেয়ে ছিল। অত্যন্ত আশ্চর্যের ব্যাপার, মেয়েদের সাজ পোশাক পরা আমার অভ্যেস হয়ে গেল। যখন অভিনয় থাকতো না তখনও শাড়ি ব্লাউজ পরে থাকতাম, ঠোঁটে লিপস্টিক দিতাম। রাতে ঘুমোতাম ওই মেয়েগুলির সঙ্গে এক ঘরে। তাতেও এইসব মেয়েরা বেশ মজা পেত। যাত্রা দলের পুরুষদের অনেকেই এইসব মেয়েদের সঙ্গে রাত্রি যাপন করত। মজার ব্যাপার হচ্ছে ওরা আমাকেও কামনা করত। তুমি কদিন ছিলে ওদের সঙ্গে? প্রায় 2 বছর। চলে এলে কেন? একটা ভুল তো মানুষ দীর্ঘদিন করতে পারে না। এক সময় না এক সময় তার জ্ঞান হয়, সে বুঝতে পারে। তা ঠিক। তারপর বলো। ভূমিকা প্রায় আমি শেষ করে এনেছি। এখন আমি বর্তমান অবস্থাটা একটু বলেই কী জন্যে আপনার কাছে এসেছি সেটা বলবো। আমি আপনাকে আগেই বলেছিলাম যে ইস্টার্ন মার্কেন্টাইলে টাইপিস্টের চাকরি করি, থাকি একটা বাসায়। বিনিময়ে এদের কিছু কাজকর্ম করে দিই। ওদের ছোট বাচ্চাদের রাতের বেলা পড়াই। থাকা এবং খাওয়া আমার এইভাবেই চলে। ঘুমাই 3 তলার একটি খুপড়ি ঘরে। 3 তলা পুরোপুরি তৈরি হয়নি। 2টো ঘর ওঠার পর বাড়িওয়ালা কাজ বন্ধ করে দিয়েছেন। ঘর দুটোতে ছাদ নেই, কারণ পুরোটা তৈরি হলে ছাদ ঢালাই হবে। উপরে টিন দিয়ে ছাদের কাজ চলছে। একটি ঘরে আমি থাকি, অন্য ঘরটিতে বাড়ি তৈরির সরঞ্জাম, সিমেন্টের বস্তা, রড, এইসব। এই ঘরটি থাকে তালা বন্ধ। ছাদের ঘর দুটোতে বাথরুমের কোনো ব্যবস্থা নেই। কাজেই বাথরুমের প্রয়োজন হলে আমাকে যেতে হয় 1 তলার সার্ভেন্টস বাথরুমে। ওই বাড়িতে এই সামান্য সমস্যা ছাড়া অন্য কোনো সমস্যা আমার ছিল না। বলা যেতে পারে আমি খুব সুখেই ছিলাম। বেতনের টাকার কিছুটা জমাই, কিছুটা পাঠাই আমার বোন ফুলেশ্বরীকে। বিএ ক্লাসের বইপত্র জোগাড় করেছি। এখন একটা কলেজে নাম লিখিয়েছি, যেখানে ক্লাস না করলে অসুবিধা হবে না। যথাসময়ে বিএ পরীক্ষার্থী হিসেবে নিয়মিত পরীক্ষায় বসা যাবে। তুমি তাহলে আয় পর্যন্ত পড়াশোনা করেছ? জি স্যার। যাত্রা দল থেকে বের হয়ে এসে আমার বড় চাচার বাড়িতে চলে যাই। ম্যাট্রিক এবং আইএ তার কাছে থেকেই পাশ করি। উনি খুবই দরিদ্র মানুষ, আমাকে আর পড়ানোর সামর্থ্য তার ছিল না। তোমার রেজাল্ট কেমন হয়েছিল? খুবই ভালো। 4টা লেটার নিয়ে ম্যাট্রিক পাশ করি। আইএতে মেরিট স্কলারশিপ পাই। ইস্টার্ন মার্কেন্টাইলে আমার চাকরি হয় আমার রেজাল্টের জন্য। তখন আমি টাইপিং জানতাম না, অথচ আমাকে টাইপিস্টের পোস্টে নেওয়া হয়। অন্য পোস্ট খালি ছিল না। তারপর বলো। মুনির চুপ করে রইল। মিসির আলী বললেন, একটা ইন্টারভেল হলে কেমন হয়? এসো 1 কাপ চা খেয়ে তারপর আবার শুরু করি। জি আচ্ছা। চায়ের সঙ্গে আর কিছু খাবে? ভালো কেক আছে।
আমি শুধু চাই খাবো। মিসির আলি চা নিয়ে এসে দেখলেন ঘরের বাতি নেভানো। মুনির অন্ধকারে বসে আছে। মিসির আলি কিছু বললেন না, চায়ের কাপ এগিয়ে দিলেন। মুনির নিঃশব্দে চায়ের কাপ শেষ করে কথা বলতে শুরু করলো। ঘটনাটা ঘটল 1 বছর আগে ভাদ্র মাসে। আমার অনিদ্রা রোগ আছে। বিছানায় শোয়া মাত্র ঘুমোতে পারি না। অনেক রাত পর্যন্ত জেগে থাকতে হয়। যে রাতের কথা বলছি সে রাতে অসহ্য গরম পড়েছিল। আমি অনেকক্ষণ ছাদে হাঁটাহাঁটি করলাম। ছাদও তেতে আছে, 1 ফোঁটা বাতাস নেই। একটা ভেজা গামছা গায়ে জড়িয়ে রাত 1টা পর্যন্ত ছাদের রেলিংয়ে বসে রইলাম। তখন একটু ঝিমুনির মতো ধরল। বিছানায় এসে শুয়েছি, হাত পাখা দিয়ে হাওয়া করছি। হঠাৎ পাশের ঘরে শব্দ হতে লাগলো। আমি বেশ অবাকই হলাম, কারণ পাশের ঘর তালা বন্ধ। আমার ঘর থেকে পাশের ঘরে যাবার একটা দরজা আছে, কিন্তু সেই দরজা ভেতর থেকে বন্ধ। প্রথমে ভাবলাম ইঁদুর কিংবা বেড়াল, কিন্তু শব্দ শুনে মনে হচ্ছে না ইঁদুর বেড়ালের শব্দ। যেন অনেক মানুষ ঘরের মধ্যে আটক। তাদের ফিসফাস অনেক কিছু কিছু কথা শোনা যাচ্ছে, পরিষ্কার বোঝা যাচ্ছে না। মৃদু হাসিও শুনলাম, যেন অনেকে দরজায় আড়ি পেতে আছে, দরজার ফাঁক দিয়ে আমাকে দেখছে। আমার বিস্ময়ের সীমা রইল না। আমি বললাম, কে? সঙ্গে সঙ্গে সব শব্দ থেমে গেল। চারদিক আগের মতো নীরব। আমি উঠে বসলাম। ঘর অন্ধকার। আমি কৌতূহল মেটাবার জন্যেই পাশের ঘরের দরজায় হাত রাখলাম। দরজা খুলে গেল। ঘরের ভেতর আবছা আলো। সে আলোয় ঝাপসাভাবে সব কিছু চোখে পড়ে, আবার অনেক কিছু চোখেও পড়ে না। আমি ঘরের ভেতর ঢুকলাম। তখনই নিচে নামার একটা সিঁড়ি চোখে পড়ল। খুবই অস্বাভাবিক ব্যাপার, কারণ ঘরের ভেতর সিঁড়ি আসবে কেন? অবস্থা এমন দাঁড়িয়েছে যে আমি পরিষ্কার কিছু চিন্তা করতে পারছি না। সব কেমন জট পাকিয়ে গেছে, যেমন আমি একটা ঘোরের মধ্যে আছি। গা কাঁপিয়ে প্রচণ্ড জ্বর আসার আগে যেমন ঘোর লেগে থাকে, ঠিক সেরকম। নিজেই বুঝতে পারছি না যে আমি সিঁড়ি দিয়ে নামতে শুরু করে দিয়েছি। সব শেষ সিঁড়িটা পার হবার পর আমার ঘোর কেটে গেল। আমি পুরোপুরি একজন সুস্থ ও স্বাভাবিক মানুষ। তবে এই সময়ের মধ্যে কিছু একটা ঘটে গেছে, কারণ আমি আর সে আমি নই। আমি ঢাকা শহরেও নেই। আমি আছি আমাদের নেত্রকোনার ওই বাড়িটিতে। সবে স্কুল থেকে ফিরছি। ফুলেশ্বরী আমাকে বলছে, টুনু, বাবার শরীর খুব খারাপ। কোর্ট থেকে সকাল সকাল চলে এসেছেন। বাবার পেটে ব্যথা। আমার গা ঝনঝন করতে লাগলো। চোখের সামনে যে কি দেখছি, এই দৃশ্য আমার অতীত জীবনের। আবার তা ফিরে এসেছে কি করে? তাহলে কি আমার বয়স বাড়েনি? এতদিন যা ঘটেছে সবই কল্পনা কিংবা দীর্ঘ কোনো স্বপ্ন? আমি শোবার ঘরে উঁকি দিলাম। বাবা রেলিং দিয়ে খাটে শুয়ে আছেন, মশারি ফেলা। মা বসে আছেন বাবার মাথার পাশে। ইদ্রিস চাচা পানের বাটা হাতে বসে আছেন। আমি অবাক হয়ে দৃশ্যটি দেখছি, কারণ এরপর কি হবে আমি জানি। ইদ্রিস চাচা বলবেন, পেটের নিচে বালিশ দিয়ে উপর হয়ে শুয়ে থাকো, এটা হচ্ছে অম্বলের ব্যথা। নিবারণকে খবর দিয়েছি, এসে ব্যথা নামিয়ে ফেলবে। সত্যি সত্যি ইদ্রিস চাচা এই কথাগুলিই বললেন। আমি চমকে উঠলাম। পরবর্তী প্রতিটি ঘটনা কি হবে আমি জানি। আমি যেহেতু জানি, সেহেতু এই ঘটনাগুলি ঘটতে দেয়া যাবে না। নিবারণ কাকু আসবার আগেই নিয়ে আসতে হবে সরকারি হাসপাতালের ডাক্তার সাহেবকে, যেন তিনি আজ কিছুতেই রাত 10টার ট্রেনে ময়মনসিংহ যেতে না পারেন। আমি কাউকে কিছু না বলে সরকারি হাসপাতালের ডাক্তার সাহেবের বাসার দিকে ছুটলাম। ডাক্তার সাহেবকে বাবার অসুখের কথা বলাতেই তিনি সঙ্গে সঙ্গে এলেন। বাসায় এসে দেখি নিবারণ কাকু এসেছেন। হামানদিস্তায় কিছু যেন গুঁড়ো করা হচ্ছে। ডাক্তার সাহেবকে দেখে বাবা অবাক হয়ে বললেন, আপনাকে আবার কে খবর দিল? ডাক্তার সাহেব বললেন, আপনার ছেলে। বাবার অসুখের কথা বলতে বলতে ছেলের চোখে দেখি পানি। আপনার ছেলে বোধহয় আপনাকে খুব ভালোবাসে। দেখি আপনার পেটটা দেখি। বাবা বললেন, কিচ্ছু দেখতে হবে না, বদ হজম হয়েছে। নিবারণ দা এসেছেন,
ওষুধ তৈরি হচ্ছে, খাওয়া মাত্র আরাম না হলে নিবারণদা নাকি তার কবিরাজি ছেড়ে দেবেন। ডাক্তার সাহেব বাবার কথায় কোনো কানই দিলেন না। টিপে টুপে বাবার পেট দেখলেন, অত্যন্ত গম্ভীর হয়ে বললেন, আপনার অ্যাপেন্ডিসাইটিস তো পেকে টসটস করছে, এক্ষুনি কেটে ফেলতে হবে। বাবা অবাক হয়ে বললেন, কি বলছেন এসব? ডাক্তার সাহেব বললেন, যেটা সত্যি সেটাই বলছি, আশা করি আপনি বেঁচে থাকতে চান। বেঁচে থাকতে না চাইলে ভিন্ন কথা। বাবা বললেন, সত্যি বলছেন অ্যাপেন্ডিসাইটিস? ডাক্তার সাহেব বললেন, হ্যাঁ সত্যি। রাত 10টার ট্রেনে ময়মনসিংহ যাবার কথা ছিল, সেটা আর হতে দিলেন না। ডাক্তার সাহেব খসখস করে একটা কাগজে কী সব লিখলেন। আমার দিকে কাগজটা বাড়িয়ে দিয়ে বললেন, খোকা, তুমি এই চিঠিটা ডাক্তার মিহিরবাবুকে দিয়ে এসো, তারও হেল্প লাগবে। মিহিরবাবুর বাসা চেনো তো? মেয়েদের স্কুলের সামনে একতলা বাড়ি। যাও, ছুটে যাও। এই তো, গুড বয়। আমি কাগজ হাতে নিয়ে উল্কার মতো ছুটলাম। ঘর থেকে বেরোতেই কিসের সঙ্গে যেন ধাক্কা খেলাম। মাথা ঝিমঝিম করে উঠল। মুহূর্তের জন্যে চারদিক অন্ধকার। অন্ধকার কিছুটা কাটতেই দেখি আমি আবার আগের জায়গায়, ঢাকা শহরের 3 তলায় আমার ছোট্ট খুপড়িতে। ভাদ্র মাসের অসহ্য গরমে আমার গা ঘামছে। ঘর অন্ধকার হলেও রাস্তার কিছু আলো এসেছে। সে আলোয় দেখলাম পাশের ঘরের দরজা আগের মতোই বন্ধ। মুনির চুপ করল। মিসির আলি সিগারেট ধরাতে ধরাতে বললেন, এটাই তোমার সেই বিশেষ কথা? জি স্যার। আর কিছু বলতে চাও না? আর কিছু বলার নেই। তুমি যা দেখেছ তার ব্যাখ্যা কি খুবই সহজ নয়? জি সহজ। আমি স্বপ্ন দেখছিলাম। স্বপ্ন। স্বপ্নের স্থায়িত্বকাল খুব কম হয়, খুব অল্প, কিন্তু অল্প সময়েই অনেক কিছু বলে। আইনস্টাইনের টাইম ডাইলেশনের ব্যাপার, থিওরি অফ রিলেটিভিটির অন্য এক ধরনের প্রয়োগ, তাই না? হতে পারে। থিওরি অফ রিলেটিভিটি আমার জানা নেই। আমিও জানি না, ভাষা ভাষা যা শুনি তাই বললাম। তুমি যে স্বপ্ন দেখেছ এটা হচ্ছে এক ধরনের ইচ্ছা পূরণ স্বপ্ন। তোমার অবচেতন মনে আছে তোমার বাবাকে বাঁচিয়ে তোলবার আকাঙ্ক্ষা। অবচেতন মনের ইচ্ছাগুলিও স্বপ্নে ধরা দিয়েছে। সব সময় তাই হয়। এ জীবনে যেসব জিনিস আমরা পাই না, অথচ যেসব জিনিসের জন্য গভীর কামনা বোধ করি, স্বপ্নে তাদের পাই, তাই না? জি স্যার, তাই। বলেই মুনির উঠে দাঁড়ালো। রাত হয়ে গেছে, আজ উঠি স্যার। মিসির আলি লক্ষ্য করলেন মুনিরের মুখ থমথম করছে, চোখের দৃষ্টি অন্যরকম, যেন এই মুহূর্তে সে কোনো একটা ঘোরের মধ্যে আছে। মুনির। জি। তোমার বোধহয় আরো কিছু বলার ছিল। শুধু স্বপ্নের কথা বলার জন্য তুমি আমার কাছে আসোনি। মুনির শীতল গলায় বলল, আপনি ঠিকই ধরেছেন, এতটা নির্বোধ আমি না। সামান্য একটা স্বপ্ন নিয়ে আপনাকে কেন বিরক্ত করব? বলো সেটা কি? আপনাকে তো বলেছি, সরকারি হাসপাতালের ডাক্তার সাহেব আমার হাতে একটা চিঠি লিখে দিলেন মিহিরবাবুর কাছে পৌঁছে দেবার জন্যে। ওই চিঠি নিয়ে বেরোবার সময় আমি ধাক্কা খেয়ে পড়ে যাই। হ্যাঁ, তখন তোমার স্বপ্ন ভেঙে যায়। জি স্যার, এবং আমি দেখি চিঠিটা আমার হাতে তখনও আছে। কি বলছো তুমি? আমি চিঠিটা আপনার জন্যে নিয়ে এসেছি। মিসির আলি অবাক হয়ে তাকিয়ে রইলেন। মুনির চিঠিটা টেবিলের উপর রাখল, মৃদু স্বরে বলল, রাত হয়ে যাচ্ছে, আমি যাই। তুমি যে কত বড় একটা অসম্ভব কথা বলছো, তুমি কি তা জানো? জানি স্যার। মুনির বেরিয়ে গেল। মিসির আলি চিঠি হাতে নিলেন। তার কপালে বিন্দু বিন্দু ঘাম,
ছেলেটি যা বলছে সবই কি বিশ্বাসযোগ্য? নিশ্চয়ই না। সে চমৎকার গুছিয়ে মিথ্যা বলতে পারে। ইস্টার্ন মার্কেন্টাইলে চাকরির ব্যাপারটা মিথ্যা, তিনি খোঁজ নিয়েছেন। এই মিথ্যাটা সে হয়তো নিজেকে আড়াল করবার জন্য বলছে। মূল ঘটনা হয়তো সত্যি, কিন্তু তা কি করে হয়? প্যাডে ডাক্তার সাহেবের নাম লেখা, এ মল্লিক, MBBS, মেডিকেল অফিসার, নেত্রকোনা সদর। কোনো তারিখ নেই। চিঠি লেখা হয়েছে ইংরেজি ও বাংলা মিশিয়ে। মিহিরবাবুর নাম ইংরেজিতে, বাকি অংশ বাংলায়। মিহিরবাবু, জরুরি ভিত্তিতে একটা অপারেশন করতে হচ্ছে। কামরুদ্দিন সাহেবের অ্যাপেন্ডিক্স, প্রায় র্যাপচারের পর্যায়ে। আপনার সাহায্য প্রয়োজন। হাসপাতালে চলে আসুন। হাসপাতালে অপারেশনের সরঞ্জাম অপ্রতুল, তবু করতে হবে। এই উকিল সাহেবের কাছে আমি নানান বিষয়ে ঋণী। বিনীত, এ মল্লিক। এই চিঠি মিসির আলী খুব কম করেও 50 বার পড়েছেন। তাতে নতুন কোনো তথ্য বের হয়ে আসেনি। যিনি এই চিঠি লিখেছেন তার চরিত্র সম্পর্কেও কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। তবু মনে হচ্ছে ভদ্রলোকের বেশি কথা বলার অভ্যেস আছে। জরুরি অবস্থায় তিনি চিঠি লিখছেন, তবু সেখানেও কিছু ফালতু কথা আছে। যেমন, এই উকিল সাহেবের কাছে আমি নানান বিষয়ে ঋণী। সংকটের সময় আমরা শুধু প্রয়োজনীয় তথ্যই দিই, অপ্রয়োজনীয় তথ্য দিই না। ইনি দিচ্ছেন, যে জন্যে ক্ষীণ সন্দেহ হয় চিঠিটা হয়তো ডাক্তার সাহেবের লেখা নয়। মুনির একটা প্যাড জোগাড় করে নিজেই লিখেছে কিংবা অন্য কাউকে দিয়ে লিখিয়েছে। এখন কথা হলো, এটা সে কেন করবে? তার মোটিভ কি? ঘটনাটা যদি বিদেশে ঘটত তাহলে একটা মোটিভ খুঁজে পাওয়া যেত। পাবলিসিটি, পত্রিকায় ছাপা হতো, টিভি প্রোগ্রাম হতো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে, তদন্তকারী টিম বসত। একদল বলতো পুরোটাই ভাঁওতা, অন্য দল বলতো না, ভাঁওতা নয়, ব্যাপারটার মধ্যে কিছু একটা আছে। আমেরিকায় ক্যানজাস সিটির এক মহিলাকে নিয়ে এরকম হলো। ভদ্রমহিলা সেন্ট পল স্কুলের গেম টিচার। একবার 1 সপ্তাহ স্কুলে এলেন না। 1 সপ্তাহ পার করে যখন এলেন তখন তার চোখ মুখ শুকিয়ে আমসি, দৃষ্টি উদ্ভ্রান্ত। ডাকলে সাড়া দেন না, 2-3 বার ডাকতে হয়। ভদ্রমহিলা এক অদ্ভুত গল্প বললেন। তার মৃতা মা নাকি এক দুপুরবেলা হঠাৎ তার বাসায় উপস্থিত। স্বাভাবিক মানুষের মতো গল্প শুরু করলেন। লাঞ্চে কি আছে জিজ্ঞেস করে শাওয়ার নিতে গেলেন। তিনি 2 দিন থাকলেন। স্বাভাবিক মানুষের মতো খাওয়া দাওয়া করলেন, ঘুমোলেন, প্রচুর গল্প করলেন। তবে বাড়ি থেকে বেরুলেন না এবং নিজের মেয়েকেও বেরুতে দিলেন না। বেশিরভাগ গল্পই পরকাল সংক্রান্ত। কিছু কিছু উপদেশও দিলেন, বিশেষ কোনো উপদেশ নয়। ধর্মগ্রন্থে যে ধরনের উপদেশ থাকে সে ধরনের উপদেশ। তারপর একদিন ভর দুপুরে যেভাবে এসেছিলেন ঠিক সেভাবেই চলে গেলেন। স্কুল শিক্ষিকার এই ঘটনা নিয়ে সারা আমেরিকায় হইচই পড়ে গেল। ভদ্রমহিলা লাই ডিটেক্টর টেস্ট দিলেন। দেখা গেল তিনি সত্যি কথাই বলছেন। একদল বলা শুরু করলো, লাই ডিটেক্টর টেস্ট মানসিক ব্যাধিগ্রস্তদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। ভদ্রমহিলা মানসিক ব্যাধিগ্রস্ত। ভদ্রমহিলা মানসিক ব্যাধিগ্রস্ত নাকি ব্যাধিগ্রস্ত নন তা বের করার জন্য আবার বিশেষজ্ঞদের টিম বসল। হুলস্থুল ব্যাপার। মুনিরের ক্ষেত্রে এই সম্ভাবনা একেবারেই নেই। তবে ব্যক্তিগত বিদ্রোহের কারণেও সে এটা করতে পারে। হয়তো সমাজের প্রচলিত বিশ্বাসগুলো তার পছন্দ নয়। তার অপছন্দের ব্যাপারগুলো সে অন্যদের জানাতে চায়। মিসির আলীকে দিয়ে তার শুরু, পরে অন্যদের কাছে যাবে। মিসির আলী ঠিক করলেন যে করেই হোক ডাক্তার এ মল্লিককে খুঁজে বের করবেন, তাকে এই চিঠিটি দেখাবেন। এতে রহস্যের অনেকটা সমাধান হবার কথা। ডাক্তার এ মল্লিককে খুঁজে বের করতে কোনো সমস্যা হবার কথা নয়। যেহেতু সরকারি ডাক্তার, স্বাস্থ্য মন্ত্রণালয় বলতে পারবে উনি কোথায় আছেন, কোন পোস্টে আছেন। নিশ্চয়ই তাদের ডিরেক্টরি আছে। বাংলাদেশে কোনো কাজই সহজে হয় না। ডাক্তার এ মল্লিকের খোঁজ করতে তাকে বিস্তর ঝামেলা করতে হলো। এ বলে ওর কাছে যান, ও বলে আজ না সোমবারে আসুন। সোমবারে গিয়ে দেখেন যিনি খবর দেবেন তিনি শালার বিয়েতে চিটাং চলে গেছেন। শেষ পর্যন্ত খোঁজ পাওয়া গেল ডাক্তার এ মল্লিক বর্তমানে খুলনার সিভিল সার্জন। তার চাকরির মেয়াদ প্রায় শেষ। কিছুদিনের মধ্যেই LPR-এ চলে যাবেন। খুলনা যাবার ব্যবস্থাও মিসির আলী চট করে করতে পারলেন না। 2টো কোর্স ঝুলছে মাথার উপর। সেশন জট সামলাবার জন্য স্পেশাল ক্লাস হচ্ছে। মিড টার্ম পরীক্ষা, প্রচুর খাতা জমা হয়ে আছে,
খাতা দেখতে হবে। খুলনা জায়গাটাও এমন নয় যে দিনে দিনে গিয়ে চলে আসা যায়। তিনি মনে মনে একটা পরিকল্পনা করে রেখেছিলেন, মুনিরকে সঙ্গে নিয়েই খুলনা যাবেন। সেই পরিকল্পনাও কার্যকর করা যাচ্ছে না, কারণ মুনিরের দেখা নেই। সে যে ডুব দিয়েছে, ডুবই দিয়েছে, আর উদয় হচ্ছে না। তার ঠিকানা জানা নেই বলে যোগাযোগ করা যাচ্ছে না। সে কোথায় থাকে তা একবার মনে হয় বলেছিল, এখন মনে পড়ছে না। মানুষের মস্তিষ্কের একটা মজার ব্যাপার হচ্ছে, অপ্রয়োজনীয় তথ্যগুলো সে খুব যত্ন করে মনে রাখে, প্রয়োজনীয় তথ্যগুলো মুছে ফেলে। যে টেলিফোন নাম্বারটি মনে করা দরকার সেটি মনে পড়ে না, অথচ প্রয়োজন নেই এমন টেলিফোন নাম্বারগুলো একের পর এক মনে পড়তে থাকে। ডাক্তার এ মল্লিক। মানুষটি ছোটখাটো, চেহারায় বয়সের তেমন ছাপ নেই, তবে মাথার সমস্ত চুল পাকা, যেন শরতের সাদা মেঘের একটা টুকরো মাথায় নিয়ে হাসি খুশি ধরনের একজন মানুষ বসে আছেন। ডাক্তার এ মল্লিক বললেন, আমি কি আপনাকে চিনি? জি না, আমার নাম মিসির আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক। ও আচ্ছা আচ্ছা, আগে বলবেন তো। আগে বললে কি হতো? না মানে আরো খাতির করে বসাতাম। মিসির আলী হেসে ফেললেন, হাসি থামিয়ে বললেন, আপনি যথেষ্ট খাতির করেছেন। ছুটির দিন কোথায় যেন বেরুচ্ছিলেন, আমাকে দেখে বাতিল করলেন। বাতিল করিনি। বাতিল করলে উপায় আছে? মহিলারা সেজে গুজে বসে আছে, তারা আমাকে জ্যান্ত পুঁতে ফেলবে। কি ব্যাপার বলুন? আমি না হয় বিকেলে আসি। পাগল হয়েছেন? বিকেলে দুটো প্রোগ্রাম, একটা জন্মদিন, একটা বিয়ে। যা বলবার এক্ষুনি বলুন। আমার নিজের কোথাও বেরোতে ইচ্ছে করছে না। আপনি আশায় একটা অজুহাত তৈরি হলো। বাড়ির মেয়েদের বলতে পারবো কাজে আটকা পড়েছি। আসুন, আমার একটা ব্যক্তিগত ঘর আছে, সেখানে যাই।